আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে ক্লাস 10 এর অর্থাৎ দশম শ্রেণী ম্যাথমেটিক্স চ্যাপ্টার যে পর্ষদ থেকে যে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 দিয়েছিল তার অ্যাক্টিভিটি 1 এর সমস্ত অবজেক্টিভ বা সমস্ত প্রশ্নগুলো করাবো। তার সঙ্গে অ্যাক্টিভিটি 2 আর শেষ করব। অ্যাক্টিভিটি 1 এন্ড অ্যাক্টিভিটি 2 এর যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলো শেষ করব এবং এই প্রশ্নগুলো ভালো করে দেখবে এই জন্য কারণ এই লকডাউনের মুহূর্তে কারণ যে মাধ্যমিক পরীক্ষাটা হবে 2021 সালে, সেই 21 সালের প্রশ্নটা আমার মনে হয় ব্যক্তিগত মত প্রশ্ন খুব একটা হার্ড হবে না, নর্মাল প্রশ্ন হবে। কেননা এই লকডাউনে অনেকেই সঠিকভাবে প্রিপারেশন করে উঠতে পারেনি। তাই এই যে অ্যাক্টিভিটি 1, 2, 3 যা দিয়েছে এর মধ্যে থেকে যদি টোটালে 35-40 মার্কের প্রশ্ন থাকে, সেখান থেকে মিনিমাম 20-25 মার্কের প্রশ্ন অলরেডি ফাইনাল পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা একটা প্রবল। তাই যেগুলো করবো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে এবং ভালো করে দেখবে। বাস দেখো, তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনে n বছরে মোট সুদ PRT বা 100 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমাকে বার্ষিক সুদ আর বলে দিয়েছে, আর মোট সুদ বলে দিয়েছে, আর সময় বলে দিয়েছে। তাহলে আমাকে বলছে তার মূলধন কত হবে। আমি ধরি মূলধন P টাকা, ধরি মূলধন P টাকা। অর্থাৎ বলে দিয়েছে কি, যেহেতু মোট সুদকে আমরা আয় দ্বারা ইন্টারেস্ট ডিভাইড করি, PRT বাই 100, এটা প্রশ্ন বলে দিয়েছে এত টাকা। আর কি বলেছে, সময় বলে দিয়েছে, সময় T = n বছর। আর বলেছে বার্ষিক সুদ আর পার্সেন্ট। অতএব মূলধন আমরা জানি আমরা একটা পপুলার সূত্র জানি, সরল সুদের I = PRT বাই 100। বাস P বার করো, P যেহেতু মূলধন বা প্রিন্সিপাল ভ্যালু, P = 100 * I বাই RT। বাস আমি 100 এর জায়গায় বসালাম, ঠিক আছে। এত টাকা তাহলে 100 * I মানে কত, PRT বাই 100, তার নিচে বাই 100 হলো ইনটু RT, কত ইনটু RT। আচ্ছা, এটা বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে। তো R মানে R বলেছে, T মানে হচ্ছে n বলেছে, T মানে কি বলে দিয়েছে, T মানে বলেছে এখানে n, T মানে কত n। আর কাটলো 100 কাটলো, P = 5, তাহলে P পাচ্ছি। দেখো প্রশ্নটা আমি এখানে ভুল করেছি, এখানে 25 হবে, 25 বলেছে, এটা হচ্ছে 25, এটা 25 হলো। তাহলে 100 এটা ইনটু 25 PRT = 25। এখানে আমি ক্যালকুলেট, দেখো তাহলে কাটাকুটি করব। আমি P আর কাটলো, ঠিক আছে। আর এখানে T বলতে T ছিল কত, T বলতে T PRT T মানে হচ্ছে n বছর, অর্থাৎ n এর জায়গায় আমি T লিখতে পারি, T লিখতে পারি, তাহলে T কেটে গেল। দেখো এখানে ভালো করে, অর্থাৎ এক অঙ্কটা করছি, অঙ্কটা একদম মিস্টেক ছিল। বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনে n বছরে মোট সুদ PRN বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধন ধরে নিয়েছি P টাকা, মোট সুদ I = PRN বাই 25 টাকা, সময় বলেছে T = n বছর, আর বার্ষিক সুদ হচ্ছে R। তাহলে আমরা জানি I = PRT বাই 100, কি জানি PRT বাই 100। আমরা কি জানি, আমরা জানি PRT বাই 100, এটা আমরা জানি, ঠিক আছে। এবার মানগুলো বসাবো, তাহলে P বার করব 100 * I ইনটু বাই RT। I মানে হচ্ছে কি PRN 25, আর R মানে R, আর T মানে হচ্ছে n। তাহলে R কাটলো, n কাটলো, 25 দিয়ে কাটে 4, অর্থাৎ 4P। অতএব
মূলধন হচ্ছে কত আমার 4p টাকা। 4p টাকা আমার হচ্ছে মূলধন। 1 নম্বর অঙ্ক শেষ। এরপর আমি 2 জায়গার অঙ্ক করব, ভালো করে লক্ষ্য করো। এরপর দেখো প্রশ্ন নাম্বার 2 নিয়ে এসেছি। অ্যাক্টিভিটি 1 এ দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 অর্থাৎ 1:2 এবং তাদের ভূমিতলে বা ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত কি হবে? তাহলে দুটো কি আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে। দেখো ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে h ও 2h একক, যেহেতু উচ্চতা বলেছে h ও 2h, h 1:2, তাহলে একটা h না একটা 2h হবে। পরিধির অনুপাত আমি ব্যাসার্ধ ধরে নিই এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2। অতএব তাহলে কি বলেছে প্রথম শর্ত মতে তাদের আয়তন অনুপাত পরিধির অনুপাত থেকে বার করে নিই। প্রথম শর্তে ভূমির অনুপাত অর্থাৎ পরিধির অনুপাতকে ভূমির পরিধি মানে কি 2πr, তাই 2πr শর্তে 2πr1/2πr2 3:4 বলে দিয়েছে, বা 2π কেটে গেল। অতএব 4r1 বা r1 3/4 r2 এটা পেলাম। r1 পেলাম। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত, দুটো লম্ববৃত্তাকার চোঙ, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত, লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত, চোঙের আয়তনের অনুপাত। তার অনুপাত কি হবে? দেখো অনুপাত, তাহলে লম্ব চোঙের আয়তন পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h অনুপাত h মানে এখানে কত, h মানে h অনুপাত পাই r2 তার স্কয়ার h মানে এখানে 2h। প্রত্যেকের মধ্যে পাই h আউট, r1 স্কয়ার মানে হচ্ছে এটা 3/4 কত, 3/4 r স্কয়ার ইনটু r2 তার স্কয়ার অনুপাত পাই 2h 2 ইনটু r স্কয়ার। এটা আমি উপরে মুছে দেবো। একটু দেখো উপরে প্রশ্নটা মুছে দিচ্ছি, প্রশ্নটা মুছে দিলে বুঝতে পারবে ভালো করে। উপরে যাবার পরে দেখো এখান থেকে উপরে আসছি, এখান থেকে উপরে লক্ষ্য করবে, তাহলে এখানে কি r2 তার স্কয়ার উঠে গেল, তাহলে হয়ে যাচ্ছে 9/16 অনুপাত 2, অতএব 9:32, এটাই आंसर। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙটির আয়তন অনুপাত 9:2। এটা ভালো করে লক্ষ্য করো, একদম খুব ইজি প্রশ্ন, এটা आंसर। তো পরীক্ষা হবে এইভাবে করবে। এই যে প্রশ্নটা করছি এটা 2 এর 1 দাগেরটা হলো, এবার আমি 2 এর 2 করব। এটা হচ্ছে 2 এর 1 কমপ্লিট করলাম, এরপর আমি 2 এর 2 করব। দেখো ভালো, এর পরের প্রশ্ন দেখো 2 এর 2 দাগের অঙ্কটা। একটি বৃত্তের দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব, AB সমান 4 সেমি এবং AC সমান 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো একটা বৃত্ত অর্থাৎ
অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করে নাও। এই বৃত্তে বলেছে দুটো জ্যা এবি আর এসি। তাহলে জ্যা দুটি কত? এবি আর এসি। এবার সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজ যেটা অতিভুজ হয় সেটা বৃত্তের জ্যা হয়। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণ ত্রিভুজ আর এখন সমকোণ, এবং সমকোণী ত্রিভুজ সমকোণের সামনের যে বাহু থাকে সেটা অতিভুজ আর বিসি অতিভুজ। তো অতিভুজটা জ্যা, তাহলে এখানে জ্যাকে অতিভুজ, তো জ্যা এর দৈর্ঘ্য বার করব, তাহলে আমি পেয়ে যাব। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী, ত্রিভুজ এবিসি সমকোণী, অতএব কোণ এ কোণ সমান 90 ডিগ্রি ও বিসি অতিভুজ, বিসি সমান অতিভুজ। অতএব বিসি ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এত একক, একক এত একক মান বসানি। অতএব এবি মান হচ্ছে 4 4 16 আর 3 3 9, মান হচ্ছে কত? 25, 25 মানে বাড়াবো কত? 5, 5 সেমি, 5 সেমি। তাহলে আমি বিসি অতএব বৃত্তের ব্যাসার্ধ, অতএব আমি এটা কেন্দ্র ধরলাম, অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান ওসি একই সমান 5/2, 5/2 সেমি, অর্থাৎ 2.5 সেমি, 2.5 সেমি। এটা অ্যান্সার। এটা ভালো করে দেখো। এরপর আমি প্রশ্ন নম্বর 3 করব। প্রশ্ন 3 দেখে না ভালো করে। এরপর দেখো প্রশ্ন নম্বর 3। প্রশ্ন নম্বর 3 কি বলছে? বলছে কোন মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমি ধরি, একটু বড় হবে অঙ্কটা, ধরি মূলধন পি টাকা ও বার্ষিক সুদ R%। এবার দেখো সরল সুদের সূত্র কি? I = PRT/100। প্রথম শর্তে, প্রথম শর্তে তাহলে বার্ষিক সরল সুদের সূত্র I = PRT/100, অতএব P মানে P আর T, T মানে হচ্ছে 2 বছর বা 100 ইকুয়াল টু বলেছে কত? 84, মানে 8400 টাকা, 8400 টাকা। PRT/100 কি বলেছে? সুদ, সরল সুদ, সরল সুদের সূত্র PRT, PRT মানে 2 বছর বা 100। এখান থেকে আমি পাবো PR, PR ইকুয়াল টু 8400 ইনটু 100 বাই 2, 2 দিয়ে কাটলে হবে 4, 2 42, 2 শূন্য আর ওখানে 2 শূন্য, এত টাকা, এত, বা PR ইকুয়াল টু এটা 1 নম্বর। দ্বিতীয় শর্তে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ বলেছে। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? P ইনটু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে 2 বছর মাইনাস 1 ইকুয়াল টু 86 52 এত। এখান থেকে ক্যালকুলেশন করব। P ইনটু এর সূত্র ভাঙব 1 প্লাস 2R বাই 100 প্লাস R স্কয়ার বাই 100 ইনটু 100। একটু মুছে পরিষ্কার করা বেটার। উপরে করছি, দেখো উপরে প্রশ্নটা মুছে দিচ্ছি, উপরে যাচ্ছি, কারণ ওখানে ছোট ছোট লেখা থেকে পরিষ্কার করে লেখা বেটার মনে করি। এখান থেকে উপরে আসো, এখান থেকে উপরে যাচ্ছি, তাহলে P ইনটু এটা সূত্র ভাঙবো, বা সূত্র ভাঙো a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই 100 ইনটু 100 মাইনাস 1 ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 86
52 এক এক কেটে গেল ব্যাস এর প্রত্যেকের মধ্যে কি কমে যাচ্ছে দেখো ছোট করে নিই কাটলে হবে r বাই 50 r বাই 2r বাই 100 থাক কমন নেওয়ার সুবিধা হবে প্লাস r স্কয়ার বাই 100 গুণ 100 ইকুয়াল টু 86 52 এখান থেকে দেখো r উপরে p r কমন যাবে আর নিচে 100 কমন হবে নিচে কত কমন হবে 100 এখানে পড়ে থাকবে তাহলে একটা r চলে গেলে 2 r গিয়েছে 2 প্লাস r বাই 100 ইকুয়াল টু 86 52 এরপরে চলো বুঝে দিচ্ছি দেখো এক নম্বর সমীকরণটাকে মাথায় রাখতে হবে pr ইকুয়াল টু 42 এর পর চারটি শূন্যটা মাথায় রাখতে হবে এক নম্বর সমীকরণটা বা pr ইনটু 2 মানে 200 এক কথা 200 প্লাস r বাই 100 ইকুয়াল টু এই 100 এর উপরে গুণ হবে 86 52 00 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এক ও দুই ভাগ করব ভাগ করলে আর অঙ্ক হয়ে যাবে মুছে দিচ্ছি আমি দেখো তাহলে 2 ভাগ 1 করি অতএব 2 ভাগ 1 করে পাই 2 ভাগ 1 তাহলে 2 মানে কত pr ইনটু 200 প্লাস r বাই 100 ইকুয়াল টু 86 52 00 বাই এটা মানে হচ্ছে pr আর এদিকে হচ্ছে কত ইকুয়াল টু 42 চারটে শূন্য এটা বাই এটা ক্যালকুলেশন করো ভাগ করতে দেখো pr কেটে গেল বা কি হচ্ছে তাহলে এখানে দুটো শূন্য গায়েব 200 প্লাস r বাই 100 তাহলে 100 এর উপরে গুণ হবে না 100 থাক নিচে থাক এখানে 86 52 42 00 এই দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটলো অতএব r ইকুয়াল টু 42 দিয়ে ভাগ করব 42 কত হবে আমি 7 দিয়ে কাটলে 6 থেকে 42 7 দিয়ে কাটলে 7 বার একবার যাবে 7 দিয়ে কাটলে একবার 16 7 মানে 14 দুইবার 14 15 16 2 25 25 মানে হচ্ছে 3 7 কে 21 21 থাকে কত 42 6 7 কে 42 6 দিয়ে কাটবে 6 হ্যাঁ 6 দিয়ে কাটছে 6 কে 6 দিয়ে 12 200 6 70 206 অতএব r ইকুয়াল টু 206 মাইনাস 200 অতএব 6 অতএব বার্ষিক সুদ একটা উত্তর পেলাম অতএব বার্ষিক সুদ ইকুয়াল টু 6% এবার আসল বার করব দেখো এটুকু আমি মুছে দিচ্ছি পরে এখান থেকে আমি বার্ষিক সুদ বার করব বোর্ডটা বড় হলে খুব বেটার হতো দেখো এখান থেকে উপরে অতএব মূলধন মানে কি p ইকুয়াল টু বার করব p ইকুয়াল টু দেখো ওই একটা সমীকরণ আছে prt বাই pr r পেয়ে গেছি কত পেয়েছিলাম 42 এর পরে চারটে শূন্য বাই r r মানে কত পেলাম 6 6 7 কে 42 চারটে শূন্য এত টাকা মূলধন কত 70,000 টাকা আর আসল বার্ষিক সুদ 6% অঙ্কটা এখানে শেষ একটা উত্তর এটা একটা উত্তর আর এটা একটা উত্তর এরপর 4 দাগের প্রশ্ন যাব এরপরে যেটা 3 দাগের প্রশ্ন শেষ হলো এরপর 4 দাগে ভালো করে দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক আসবে এরপরের প্রশ্ন দেখো অ্যাক্টিভিটি 1 এর 4 দাগের প্রশ্নটা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ যেখানে a না ডাজ নট ইকুয়াল 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাও যে r + 1 তার হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac এটা আমি প্রমাণ করব তো দেখো ভালো করে এটা কি করব তো ধরি বীজদ্বয় আলফা ও আলফা r
তাহলে 1:r, তাহলে 1 এর জন্য আলফা আর আর জন্য আর আলফা, কারণ যে অনুপাতে যদি 1:2 থাকে তাহলে আমি ধরতে পারি না 1 আর 2 ধরতে পারি না, তার সঙ্গে একটা সংখ্যা লিখতে হয় আমার। অতএব ax² + bx + c = 0। অতএব বীজের যোগফল দ্বয়ের যোগফল, বীজের যোগফল সূত্র কি? বীজের যোগফল ইকুয়াল টু কি পাবো? তাহলে বীজের এটা আলফা প্লাস আলফা আর ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ মানে মাইনাস বি বাই এ। আলফা কমন নেব 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, প্রথমে স্কয়ার করো, আলফা স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস আর স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার করলে বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা এক টার্গেটটা। আবার বীজ দ্বয়ের গুণফল, বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু কি পাই দেখো? বীজ দ্বয়ের গুণফল মানে আলফা ইনটু আলফা আর ইকুয়াল টু ধ্রুবক পদ বা এক্স স্কয়ার সহগ আলফা স্কয়ার আর ইকুয়াল টু সি বাই এ। এটা 2 নম্বর। 2 নম্বর আর প্রশ্নটা মুছতে দেখো, আমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমার হয়ে যাবে। মুছে দিই প্রশ্নটা আর দরকার নেই, কারণ যে প্রুফটা করেছি সেই প্রুফটা আমি নিয়ে আসবো। দেখো আমি নিচ থেকে উপরে যাচ্ছি, এখান থেকে লক্ষ্য করো এটা বা। অতএব 1/2 করে পাই, মানে 1 নম্বর সমীকরণকে 2 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ করতে। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে? আলফা স্কয়ার বাই 1 প্লাস আর তার হোল স্কয়ার বাই এটা কি আছে? আলফা স্কয়ার আর ইকুয়াল টু কি আছে? বি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু সি বাই এ, মানে এ বাই সি হয়ে যাচ্ছে। চলো মুছু, আলফা স্কয়ার কেটে গেল, 1 প্লাস আর হোল স্কয়ার বাই আর ইকুয়াল টু, দেখো এ একটা উপরে একটা এ নিচে একটা এ কেটে যাবে, তাহলে উপরে থাকবে বি স্কয়ার আর নিচে হবে এস। প্রমাণিত। এটা প্রমাণ করে বলেছিলাম, ভালো প্রশ্ন দেখবে। প্রমাণিত। এখানে এটা শেষ। এরপরে 5 দাগের প্রশ্নটা আসবো, ভালো করে লক্ষ্য করো। 5 দাগ, এর মধ্যে একটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব প্রবল, চারটা অলরেডি বলে দিয়েছি। দেখো 5 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি 1 এ বলতে প্রমাণ করো যে ব্যাস নয় এরকম কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তবে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা হচ্ছে প্রশ্ন, অর্থাৎ উপাদ্য নম্বর হচ্ছে 33 উপাদ্য নম্বর। বলছে একটা বৃত্ত আছে, বৃত্তের একটা জ্যা নেব যেটা ব্যাস হবে না, বৃত্তের কেন্দ্র হলাম ও। ঠিক আছে, এটা ও আর এবি আমি জ্যা নিলাম, এটা ডি নাম দিলাম। ফার্স্ট লিখবো কেন্দ্রবৃত্তের ও কেন্দ্রবৃত্ত, এটা প্রদত্ত। কি লিখবো? প্রদত্ত। এখানে উত্তর করছি ও কেন্দ্রবৃত্তের এবি যা ব্যাস নয়, যা ব্যাস নয়। আবার এখানে কি বলেছে দেখো, কেন্দ্রগামী ও সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি এবি এর মধ্য বিন্দু, অর্থাৎ এডি সমান ডিবি। অঙ্কন কি করব? ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো, অর্থাৎ ও কমা এ আর ও কমা বি যুক্ত করে দিলাম। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? ওডি পারপেন্ডিকুলার টু এবি। এরকম প্রমাণ করলে আমার অঙ্ক প্রমাণিত হয়ে যাবে। তো প্রমাণ ছোট্ট উপপাদ্য, খুব ভেরি ইম্পর্টেন্ট, যে না আসার সম্ভাবনা আছে। দেখো
এই পাশে ত্রিভুজ আর ওই পাশে ত্রিভুজ, সবসময় দেখো ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে কি ঘটছে, ওডি সাধারণ বাহু, ওডি সমান সাধারণ বাহু, আর ওএ সমান ওবি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য বাহুগুলো সমান হবে। প্রশ্নটা মুছছি, প্রশ্নটা দেখে নিয়েছো তোমরা, কারণ আমার ছোট বোর্ড, এই বোর্ডের উপর অঙ্ক করতে হবে প্রদত্ত। আর কি সমান, এটা আবার এটা সমান, এটা প্রশ্ন বলে দিয়েছে। আর এডি সমান ডিবি, প্রশ্ন শর্তে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। ত্রিভুজ দুটি সর্বসম হলে তার অনুরূপ কোণ সমান হয়। অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি। কেন সমান? সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ কোণ, সরি অনুরূপ কোণ আর সর্বসম কোণ শর্তে একটা বাহু দুটো বাহু সমান, তিনটে বাহু সমান, এস 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 সাইড 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 শর্তে সর্বসম। আর প্রদত্তটা মুছে দিচ্ছি। অতএব ওডি এবি সরল রেখার উপর দণ্ডায়মান, অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি। অতএব ও ডি পারপেন্ডিকুলার টু এবি। প্রমাণিত। এখানে শেষ এটা, অর্থাৎ এইটুকুই প্রমাণ। ভালো করে দেখবে, গুরুত্ব সহকারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণটা ভালো করে দেখে নেবে। এরপর অ্যাক্টিভিটি 1 এর লাস্ট প্রশ্ন, এটা 5 দাগ হলো, 6 দাগের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। দেখো এরপরে অ্যাক্টিভিটি 1 লাস্ট প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ডবল। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনমিটারের বেশি হতো। চোঙের উচ্চতা কত? ধরি চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক ধরে নিলাম। অতএব বলেছে যদি উহার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হতো, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হতো তবে আয়তন সমান কোথায়, যেহেতু চোঙ পাই আর স্কয়ার এইচ, তাই বলেছে পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ। তাহলে যদি ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা অর্থাৎ 2h, এত ঘন একক মান বসাই দিতে একক লিখলাম, অতএব 2 পাই আর স্কয়ার এইচ এত ঘন। এখন উচ্চতা 6 গুণ হলে আয়তন
আয়তন সমান কত হবে পাই আর স্কয়ার এইচ মানে 6h এত ঘন ডেসিমি বা ঘন একক, মান বসাচ্ছিল যেহেতু ঘন একক, অর্থাৎ 6 পাই আর স্কয়ার এইচ এত ঘন। শর্তানুসারে বা শর্তে কি পাবো বলেছে, এটা মাইনাস এটা ইকুয়াল টু হবে 539, অর্থাৎ 6 পাই আর স্কয়ার এইচ মাইনাস 2 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 539। বিয়োগ করলে হবে 4 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 539, এটা বলে দিয়েছে। হ্যাঁ হলো, এবার কি করবো দেখা যাক। পাই আর কিউ 4। এর প্রশ্ন হচ্ছে এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ হলে তাহলে এটা আর হয়ে যেত, অর্থাৎ 6 পাই আর কিউ কত আর কিউ। ঠিক অন্যভাবে এটা 6 আর হতো, যেহেতু উচ্চতা ব্যাসার্ধে, যেহেতু বলছে উচ্চতা ব্যাসার্ধ 6 গুণ, তাহলে কি 6 পাই আর কিউ, অর্থাৎ আর কিউ মাইনাস আর কিউ অর্থাৎ 4 আর কিউ কত 4 আর কিউ। এখানে ক্যালকুলেশন করব আর কিউ ইকুয়াল টু 539 ইনটু 22/7 7/22 ইনটু 4। এটা দেখা যাক কেটে কি হয়। 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 2 আর একে 11 দিয়ে কাটলে হচ্ছে কত 11 4 11 44 44 44 হচ্ছে 44 44 45 47 48 49 50 51 52 53 9 9 99 বাস হলো। আর কি ইকুয়াল টু আমি পাশে করছি, তোমরা অবশ্যই পাশে করবে, বা নিচে করবে তোমরা অবশ্যই নিচে করবে। তাহলে 49 মানে 7 গুণ 7 গুণ 7, 49 মানে 7 গুণ 7 আর একটা 7 আছে পাই, 2 গুণ 4 মানে 2 গুণ 2, অর্থাৎ 7/2 তার হোল কিউব। উপর মুছছে উপর যাচ্ছে দেখো, এখান থেকে উপর আসছে, ভালো করে লক্ষ্য করো, অতএব হয়ে যাচ্ছে r = 7/3, অতএব উচ্চতা চুংটির উচ্চতা, অতএব চুংটির উচ্চতা অতএব চুংটির উচ্চতা ইকুয়াল টু কি 2h by 2 7/2, অতএব 7/2 into 2 এত ডেসিমি, যেহেতু ডেসিমিতে আছে অতএব 7 ডেসিমি। এইটার উত্তর দেখো ভালো করে, মুছে দিচ্ছি। এখানে উত্তরটা শেষ, এখানে উত্তর শেষ, এত ডেসিমি। এরপর আমি অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 1 শেষ। প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা প্রথম দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে। বাস এইটুকু বলবো। আর দেখতে থাকো, তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান আমি করাবো। টেস্ট পেপার বানানোর টেস্ট পেপার চ্যাপ্টারের সমস্ত সমাধান করাবো, লক্ষ্য রাখো। আর এখানে শেষ, অঙ্কটা এখানে শেষ, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 শেষ। এই অ্যাক্টিভিটি 1 এ যে টোটাল 7টা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে, টোটাল 7টার মধ্যে কনফার্ম একটা বা দুটো প্রশ্ন পরীক্ষা পাবে মাধ্যমিক পরীক্ষায়। বাস এখানে ধন্যবাদ, শেষ করছি।